রাজনৈতিক দলগুলো পল্টনে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করলো জানুয়ারির আগে। তো সেটাকে ওই ভাতের হোটেলে হারুন একটা ককটেল ফুটিয়ে 10 মিনিটের মধ্যে ডিসবার্স করে দিতে পেরেছে জানুয়ারির আগে। সেই মানুষেরাই, এবং একজন বড় রাজনীতিবিদ তিনি একটা এরকম ঘরোয়া আলাপে অভিযোগ করেছিলেন বা আক্ষেপ করেছিলেন যে আমাদের লোক নেতাকর্মীরা তারা খাচ্ছে, ঢাকা শহরের মানুষরা কেচি কেটে খুলে দেয় নাই। এটা জানুয়ারির আগে। তো সেই মানুষেরা সেই জুলাইয়ে এই যে পুলিশের সেই উক্তি, স্যার একটারে মারি একটা মরে বাকিটি যায় না, এই জায়গায় গেল কিভাবে? তার মানে বাংলাদেশের মানুষ একটা রাইট কলের অপেক্ষায় ছিল, তারা নামতোই, এবং তাদেরকে আপনি কোনোভাবে আটকাতে পারতেন না। আমি নিজে দেখেছি সকালবেলা উত্তরায় 5 তারিখে যে সাধারণ মানুষ কিভাবে হাত জোর করে করে আগাচ্ছে সেনাবাহিনীকে। সে বলছে যে হাত জোর করতেছি তোমার কাছে, সরো, কিন্তু আমি কিন্তু আগাবোই, যদি তুমি গুলি করো তবু আগাবো। এটা ঠেকাতে পারতো না। পরে এক পর্যায়ে সেনাবাহিনী সরে গেছে সকাল 10টা বা 11টার দিকে এই উত্তরা বিএনএস সেন্টারের দিকে। দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যদি কোনো জুলাইয়ের ছেলেকে ধরে হেনস্থা করে কোনো এক জায়গায় পেয়ে, সেটা পত্রিকায় আসছে এভাবে, তোপের মুখে পড়লেন। আর যদি আপনি কোনো একটা প্রতিবাদ করেন সেটা হয়ে যাচ্ছে মবের তাণ্ডব। তো এরকম মিডিয়াগুলো এরকম করবে, কারণ মিডিয়া কাদের দ্বারা নিয়ন্ত্রিত সেটা আমরা জানি। তোপের মুখে আমরা কখন বলি যখন আমরা একটা প্রতিবাদ করতে থাকি যে অমুকে একটা খারাপ কাজ করছে, এটা তোপের মুখে উনি পড়েছেন। আর মব তো সাধারণত একটা নেতিবাচক ব্যাপার থাকে। এখন দেখবেন যে ক্রেডিট নেওয়া শুরু হয়েছে যে 2 অগাস্টের ওই দ্রোহযাত্রাটা বেশি গুরুত্বপূর্ণ না 3 অগাস্টের এক দফা। এটা একটা হাস্যকর ব্যাপার। মানে আমার কাছে মনে হয় যে মানুষ যখন জীবন দিয়ে দিয়েছে তখন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে আপনি রাস্তায় নেমেছেন, এবং রাস্তায় নেমে কি আপনি আমাদেরকে উদ্ধার করেছেন? আপনি রাস্তায় না নামলেও গণঅভ্যুত্থান ঘটতো। মানে যারা নিজেদের এজেন্সিকে এত উপরে জায়গা দেয়, মানে আমরা 2 তারিখে নেমেছি এবং এখান থেকে গণঅভ্যুত্থান শুরু হয়েছে। তো আমি যারা 2 অগাস্টের ওই দ্রোহযাত্রা থেকে বলতে চান যে ওইখান থেকে গণঅভ্যুত্থান শুরু হয়েছে, তাদের জন্য আমি বলতে চাই যে আমরা 19 জুলাই কিংবা 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা ঘোষণা করেছে, তখন থেকে এটা শুরু হয়েছে। আপনারা সম্প্রতি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন বদরুদ্দিন উমর, এই দেশের একজন অত্যন্ত প্রভাবশালী চিন্তাবিদ। তিনি, খুবই আশ্চর্যের ব্যাপার, তিনি কিন্তু গণঅভ্যুত্থান শেখ হাসিনা পতন হলো 5 তারিখে, তিনি 29 জুলাই পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে, মানে 5 দিন আগে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, বণিক বার্তায় সম্ভবত, যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তীব্র সবচেয়ে ব্যাপক গণঅভ্যুত্থান হতে যাচ্ছে এটা। মানে গণঅভ্যুত্থানের আগেই তিনি এটা বলেছেন। পরবর্তীতে তিনি নিজে 1 বছর পরে 17 জুলাই, মানে ততদিনে গণঅভ্যুত্থান ঘটে গেছে, 1 বছর পরে তিনি এই প্রেস ক্লাবের একটা আলোচনায় বলছিলেন, খেয়াল করে দেখেন, ইন্টারেস্টিং, উনি বলছেন যে এটা কোনো গণঅভ্যুত্থান ঘটে নাই, এটা এমনকি কোনো গণতান্ত্রিক আন্দোলনও না, এটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন না করতে পারার ক্ষোভ থেকে উৎসারিত একটা পরিস্থিতি। ব্যাপারটা কিন্তু অবাক করা কাণ্ড যে যিনি সার্টিফিকেট দিলেন গণঅভ্যুত্থান ঘটার আগে যে 3টা গণঅভ্যুত্থানের মধ্যে এটা সবচেয়ে তীব্র গণঅভ্যুত্থান, ব্যাপকতার দিক থেকে, তাৎপর্যের দিক থেকে, সব দিক থেকে, তিনি 1 বছরের মধ্যে কেন এটাকে গণঅভ্যুত্থান দূরে থাক, গণ আন্দোলনও বলতে চাচ্ছেন না, বলতে চাচ্ছেন গণ আন্দোলন করতে না পারার ক্ষোভ থেকে তৈরি হওয়া একটা পরিস্থিতি মাত্র, এখানে এসে ঠেকলো গণঅভ্যুত্থান 1 বছরের মধ্যে কেন? তো আমি এটা ভাবার চেষ্টা করেছি, এবং এটা আমাকে খুব, এখনো আমি যেটা খুব উত্তর জানি তা না, কিন্তু আপনার কাছে 69 গণঅভ্যুত্থান বড় মনে হয় কেন? আমরা তো কেউ 69 গণঅভ্যুত্থানের সময় ছিলাম না, কিন্তু আমরা ইতিহাসে পড়েছি যখনই 69 গণঅভ্যুত্থান আপনি শোনেন, আপনার কিন্তু মাথার মধ্যে কাজ করে একটা খুবই বড় ব্যাপার। এটা কেন মনে হয়? অবশ্যই এটা বড় ব্যাপার, নো ডাউট, কিন্তু আপনার কাছে কেন মনে হয়? আপনি তো ওই সময়ের মানুষ না। আপনার, আমার কাছে মনে হয় কারণ 69 গণঅভ্যুত্থান নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস নামের কেউ একজন একটা বিখ্যাত উপন্যাস লিখেছেন। উপন্যাসটা হচ্ছে চিলেকোঠার সেপাই। এটা ইট ইজ পার্ট অফ আওয়ার অ্যাস্থেটিক। যারা এমনকি বই পড়ে না তারাও এই বইয়ের সাথে একটা চায়ের কাপ সহ, চায়ের মগ সহ ছবি তুলতে পছন্দ করে, অ্যান্ড অল দিস। ফলে এই যে সাহিত্যের ভূমিকাটা যে আমাদের মধ্যে কল্পনাটা এই মাত্রায় পর্যন্ত নিয়ে গেছে যে 69 গণঅভ্যুত্থানকে আপনি যদি বলেন যে এটার তুলনায় 24 গণঅভ্যুত্থান ফার 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 আপনার গুরুত্বপূর্ণ এবং একটা নৃশংস হত্যাকাণ্ড এখানে ঘটেছে, আপনার কিন্তু মানে বুক কাঁপবে যে আমি 69 গণঅভ্যুত্থানকে কি কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলছি। এটাই হচ্ছে সাহিত্যের ভূমিকা, এটাই হচ্ছে ইতিহাসের ভূমিকা। এখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান একটা হলো যে সময় খুব কম, মাত্র 2 বছর হয়েছে, নিশ্চয়ই আরো সময় লাগবে, কিন্তু ইতিমধ্যে আলামতগুলো তো স্পষ্ট যে কেন এটা হচ্ছে না। কারণ জুলাইয়ের কোনো হিস্টোরিসিটি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের ইতিহাস না হবে, আপনারা এখানে লিখেছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, যতক্ষণ পর্যন্ত এটা ইতিহাস আপনি না লিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই লেখক সাহিত্যিক তাদেরকে ধরে মেরে পিটিয়ে আপনি তো জুলাইয়ের গল্প লেখাতে পারবেন না, জুলাইয়ের ফিল্ম করাতে পারবেন না।
কারণ বান্না ভাই হেলমেট করেছেন, এখন এটা তো উনি ওনার নিজের তাগিদ থেকে করেছেন, কিন্তু বাকি যারা করছেন না তাদেরকে গিয়ে যদি আপনি বলেন যে আপনি কেন করছেন, আপনাকে করতে হবে, তাহলে এটা ফরমাইশি হয়ে যাবে। মানে যেটা গ্রেট উপন্যাস, গ্রেট গল্প বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু হবে না। এবং এই ক্ষেত্রে আপনারা যারা গল্প লেখেন বা গল্প উপন্যাস লেখেন, তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আমি সামান্য একজন পাঠক হিসেবে, আমি যেমন জুলাইয়ের গল্প উপন্যাস চাই, একইভাবে আমি ফরমাইশি গল্প উপন্যাস চাই না, সেগুলো টেকে না, মানে লম্বা সময়ের বিচারে সেগুলো টেকে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন সুমন রহমান আমাদের একজন অত্যন্ত প্রভাবশালী এই সময়ের সমকালীন একজন ভালো গল্পকার। তো আওয়ামী লীগ আমলে আমার একটা অভিযোগ ছিল, আওয়ামী লীগ আমলে, যে আওয়ামী লীগ আমলের যে নৃশংসতা সেটা সাহিত্যের মধ্যে আসছে না কেন সেইভাবে। তো সেটার একটা অভাব মিটিয়েছিলেন তিনি। তার একটা গল্প আছে, আপনারা জানেন, নিরপরাধ ঘুম, আপনারা যারা পড়েছেন। এই গল্পটা কিন্তু একটা সাধারণ গল্প, মানে সাধারণ গল্প মানে মানুষের জীবনের সাধারণ একটা ন্যারেশন, কিন্তু সেখানে তিনি কায়দা করে ক্রসফায়ার ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছেন। কোনো আপনার কাছে মনে হবে না যে কোনো ফরমাইশি কিছু আলাদা করে ক্রসফায়ারকে এখানে ইম্পোজ করতে গেছেন সাহিত্যিক, এবং তার ফলে সাহিত্যের একটা মান ক্ষুণ্ণ হয়েছে, এরকম কোনো ব্যাপার মনে হবে না। তো আমাদের জুলাই নিয়ে যারা আপনারা গল্প লেখেন, যারা আপনারা কবিতা লেখেন, হাদি আমাদের সবার খুব মানে প্রিয়, আমাদের একেবারে আমরা সবাই হাদির অনুসারী, হাদির ভাই বলতে পারেন, সহযোদ্ধা। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে নট নেসেসারিলি সবসময় আমাকে হাদি নিয়েই কবিতা লিখতে হবে, তখন কিন্তু এটা একটা পর্যায়ে ফরমাইশি হয়ে যাবে। আপনি কবিতা লিখবেন, কবিতার মধ্যে জুলাইয়ের ঘটনা অটোমেটিক্যালি আসবে, ওই জায়গায় নিতে হবে আমাদেরকে, এবং তখন হাদিও আসবে সেখানে। কিন্তু যদি আপনি আলাদা করে সবসময় প্ল্যান করতে থাকেন যে আমাকে হাদি নিয়ে একটা গল্প লিখতে হবে, ঠিক আছে, তখন কিন্তু একটা পর্যায়ে এটাকে মানে ক্লিশে মনে হবে। আপনি দেখবেন যে আমাদের ওই 69, 47, 71, 69, 52, 90 এই যে আমাদের বড় বড় ইতিহাস, আপনি 80-র দশকের যে কোনো একটা গল্প কিংবা পোস্ট 90s যে কোনো একটা গল্পের বই খুলে দেখেন, যে কোনো একটা উপন্যাস খুলে দেখেন, সেখানে 90-এর ঘটনা খুব স্বাভাবিকভাবে এসেছে। গল্পটা কিন্তু 90-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক না, গল্পটা অন্য যে কোনো একটা কিছু নিয়ে একটা সাধারণ উপন্যাস, কিন্তু সেখানে তিনি ঔপন্যাসিক একটা ন্যারেশনের মধ্যে গণ অভ্যুত্থানের ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছেন। এইভাবে যদি আমরা এটাকে স্বাভাবিকীকরণ করতে পারি তাহলে জুলাই টিকবে। এবং এটা আপনাদের প্রতি আমার একটা দাবি আর কি, যারা লিখবেন ভবিষ্যতে বা লিখছেন, জুলাই নিয়ে তো গল্প লিখতে হবেই, কারণ জুলাইয়ের ঘটনাগুলো এখনো গল্পে আসে নাই। এর পাশাপাশি অন্যান্য যে কোনো গল্পেও, অন্যান্য যে কোনো উপন্যাসে, অন্যান্য কবিতাতেও জুলাইয়ের ঘটনাগুলো কিন্তু আসতে হবে, মানে নানাভাবে। যেমন সামনে একটা গল্পের বই বেরোচ্ছে, সেখানে রিয়া গোপ একটা চরিত্র সেখানে, মানে রিয়া গোপের কথা আপনারা জানেন, নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ বাচ্চা যাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এইভাবে করে আনতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি কিছু উপন্যাস পড়ছিলাম, যেমন একটা উপন্যাস হচ্ছে নিয়ামত ইমাম লিখেছেন এই জুলাই গণ অভ্যুত্থানের উপরেই, বা পুরোপুরি জুলাই গণ অভ্যুত্থানের উপরে কিনা আমি এখনো বুঝতে পারছি না, আমি এখনো পড়তেছি এটা। তো সেখানে আমি দেখলাম যে উনি একেবারে বাস্তবের যে চরিত্রগুলো সেগুলোকে ওই নামে নিয়ে এসেছেন। আমার কাছে ভালো লাগে নাই, টু বি ফ্র্যাঙ্ক। কারণ হচ্ছে কি, এটা সাহিত্যটাকে নষ্ট করে বলে আমার কাছে মনে হয়েছে। ধরেন আপনার গল্পের মধ্যে রিয়া গোপ নামে একটা বাচ্চা মারা গিয়েছিল জুলাইয়ে, এখন রিয়া গোপ নামে এটা থাকতে হবে আমি এটা মনে করি না। এটা অন্য কোনো নামে থাকতে পারে, এবং অন্য কোনো নামে থাকলেই বরং এটা সাহিত্য বেশি হবে, এবং সেটা আবার এই বাস্তবের ঘটনার সাথে আপনি লিঙ্ক করাতে পারেন। কিন্তু যারা যেমন ধরেন 69 গণ অভ্যুত্থানে যে হাড্ডি খিজির বলতে তো বাস্তবে কেউ নাই, কিন্তু হাড্ডি খিজির 69 একটা ক্যারেক্টার হয়ে গেছে, তাই না? কিন্তু ওই উপন্যাসে আবার দেখবেন যে আয়ুব আছে, তা একটা বাস্তব ক্যারেক্টার আর একটা হচ্ছে কাল্পনিক ক্যারেক্টার, পুরোটা মিলে একটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা চলছে। এখন এই জুলাই নিয়েও আপনি রিয়া গোপের ঘটনাটাকে আনতে চান, সেটা রিয়া গোপের নামে আনতে হবে এরকম না, কিন্তু শেখ হাসিনাকে কিন্তু শেখ হাসিনার নামেই আনতে হবে। এই যে ইতিহাস, বাস্তব এবং কল্পনার একটা মিশেল, এইটা যদি সাহিত্যের মধ্যে না ঘটে, তাহলে কিন্তু আমরা যে সাহিত্য পড়ছি, কারণ পাঠক যে সে কিন্তু নট নেসেসারিলি যে জুলাইয়ের গণঅভ্যুত্থান পড়তে যাচ্ছে, সে কিন্তু গল্পই পড়তে যাচ্ছে, কবিতাই পড়তে যাচ্ছে, এমনকি ধরেন উপন্যাসও পড়তে যাচ্ছে। আপনাকে মনে রাখতে হবে যে আজকে আপনি একটা গল্প উপন্যাস লিখছেন, এটা 20 বছর পরে পড়া যাবে কিনা। 20 বছর পরে আমি যখন আজকে চিলেকোঠা সেপাই পড়ি, আমার কাছে কিন্তু বেশ লাগে যে এটা কত গুরুত্বপূর্ণ উপন্যাস। তো সেরকম সাহিত্যগুণ আছে বলেই কিন্তু এটা 20 বছর পরে মানুষ পড়তে গেছে। তো তখন তাকে ওই গল্পটা পড়তে হবে, কিন্তু গল্পটা পড়ে তাকে ওই ইতিহাসটা ওই সময় যিনি পাঠক তিনি জানবেন। এইভাবে আমাদেরকে আগাতে হবে বলে আমি মনে করি। এবং এর পাশাপাশি মঞ্চ নাটকেও যদি আমরা, এটা খুব কম মানুষ দেখে কিন্তু এক্সট্রিমলি ইনফ্লুয়েন্সিয়াল, তো মঞ্চ নাটকেও যদি মানে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মানে না আসে, নাটক না আসে, তাহলে কিন্তু এটা মানে একটু আশঙ্কার আর কি। এখন আমাদের এটা বলি শেষ করি যে আমাদের যারা প্রভাবশালী শিল্পী, সাহিত্যিক, কবি, তারা কেন জুলাই গণ অভ্যুত্থানের প্রতি
একটু বিমুখ বলে মনে হয়। এটা খুব অবভিয়াস কারণে, এবং তাদের কাছে আমাদের বাড়তি প্রত্যাশা থাকাটা ঠিক হবে না। কারণ তারা যে জগৎ কল্পনায়, যে সমাজ কল্পনায় এবং যে ঐতিহাসিক কল্পনার মধ্যে বিকশিত হয়েছেন, সেখানে জুলাই গণ অভ্যুত্থানে কোনো জায়গা নাই এবং কোনোদিন হবেও না। কারণ এটার সাথে আপনি আমাদের কলোনিয়াল টাইমের এখানকার যে কালচারাল পলিটিক্সের যে বিকাশ যেভাবে ঘটেছে, সেটার একটা খুব ব্যাপক সম্পর্ক আছে। কারা এখানে ঐতিহাসিকভাবে বাবু হয়েছে, ভদ্রলোক সমাজ হয়েছে, এটা যদি আমরা ভালো করে খেয়াল না করি, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। ফলে জুলাই গণ অভ্যুত্থান কিন্তু ঘটেইছে এটার বিরুদ্ধে। আমি যখন এই ইত্যাদি নিয়ে একটা পোস্ট দিলাম, এটার পরে এটাকে কেন্দ্র করে রকমনু, আপনারা চেনেন অনেকে, উনি একটা ভিডিও ধারাভাষ্য করলেন, প্রকাশ করলেন। সেখানে কিন্তু উনি জিনিসটা তুলে ধরেছেন, জুলাই গণ অভ্যুত্থান যাদের বিরুদ্ধে, সেই ক্ষমতা কাঠামো এখনো অক্ষুণ্ণ আছে। ফলে তারা কিন্তু আপনার গল্পটাকে বলবে না, আমার গল্পটা কিন্তু আমাদেরকে বলতে হবে। এবং এটার জন্য সবচেয়ে আগে জরুরি মানে জুলাইয়ের ইতিহাসটা লিখে ফেলা, মানে যেটা একেবারে ইতিহাস, বিশ্লেষণ পরে, ব্যাখ্যা পরে, কিন্তু সবার আগে ইতিহাসই তখন হারিয়ে যাচ্ছে। এখন দেখবেন যে ক্রেডিট নেওয়া শুরু হয়েছে যে 2 অগাস্টের ওই দ্রোহযাত্রাটা বেশি গুরুত্বপূর্ণ না 3 অগাস্টের এক দফা। এটা একটা হাস্যকর ব্যাপার। মানে আমার কাছে মনে হয় যে মানুষ যখন জীবন দিয়ে দিয়েছে, তখন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে আপনি রাস্তায় নেমেছেন, এবং রাস্তায় নেমে কি আপনি আমাদেরকে উদ্ধার করেছেন? আপনি রাস্তায় না নামলেও গণ অভ্যুত্থান ঘটতো। মানে যারা নিজেদের এজেন্সিকে এত উপরে জায়গা দেয়, মানে আমরা 2 তারিখে নেমেছি এবং এখান থেকে গণ অভ্যুত্থান শুরু হয়েছে। তো আমি যারা 2 অগাস্টের ওই দ্রোহযাত্রা থেকে বলতে চান যে ওইখান থেকে গণ অভ্যুত্থান শুরু হয়েছে, তাদের জন্য আমি বলতে চাই যে আমরা 19 জুলাই কিংবা 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা ঘোষণা করেছে, তখন থেকে এটা শুরু হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের এবং আরো আগে আপনাদের মনে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14 কিংবা 15 তারিখে আমরা তখনই ফেসবুকে লিখেছি যে ক্যাম্পাস অভ্যুত্থান শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রলীগকে বের করে দেওয়া হলো 15-16 তারিখে, তখন থেকে ব্যাপারটা শুরু হয়ে গেছে। তখন থেকে আর এটা কোটায় সীমাবদ্ধ ছিল না। ফলে এই যে ক্রেডিট নেয়ার, মানে জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট হচ্ছে বাংলাদেশের জনগণ, এই জন্যই এটা গণ অভ্যুত্থান। এখানে আমরা যে পক্ষগুলো আছি, যারা সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করি, আমরা ভাবছি যে আমাদের বাইরে কেউ নাই, কিন্তু আমাদের বাইরে যারা আছে তারাই জুলাই গণ অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড। এর বাইরে কোনো মাস্টারমাইন্ড নাই। এটা কারো মাথা থেকে আসে নাই, কোনো ব্যক্তির মাথা থেকে এটা আসে নাই। এবং ওই যে বলে যে গ্রেভস আর ফুল অফ ইনডিসপেন্সেবল পিপল, কবরস্থানে গুরুত্বপূর্ণ এবং মানে যাদেরকে ছাড়া হবে না এমন লোক দিয়ে ভরপুর। সুতরাং যারা মনে করছেন যে আমি না থাকলে গণ অভ্যুত্থান ঘটতো না, ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। কারণ বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান ঘটানোর জন্য মুখিয়ে ছিল, কিন্তু এখানকার এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো সেই দায়িত্বটা নিতে পারে না। তাদের রাজনীতির কল্পনার মধ্যে গণ অভ্যুত্থান ছিল না, যে কারণে জানুয়ারি পর্যন্ত, মানে 24শে জানুয়ারি পর্যন্ত আন্দোলনটা ফেল করেছে, মানে সরকার পতনের আন্দোলন। কারণ তারা চেয়েছে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। কিন্তু ছাত্র জনতা যখন আপনার বলল যে শেখ হাসিনাকে যেতে হবে, শেখ হাসিনা না গেলে কিছুই হবে না, তখন কিন্তু বাংলাদেশের মানুষ, ওই যে পুলিশের ওই কথা, আপনি ভেবে দেখেন, রাজনৈতিক দলগুলো পল্টনে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করলো জানুয়ারির আগে। তো সেটাকে ওই ভাতের হোটেলের হারুন একটা ককটেল ফুটিয়ে 10 মিনিটের মধ্যে ডিসবার্স করে দিতে পেরেছে জানুয়ারির আগে। সেই মানুষেরাই, এবং একজন বড় রাজনীতিবিদ তিনি একটা এরকম ঘরোয়া আলাপে অভিযোগ করেছিলেন বা আক্ষেপ করেছিলেন যে আমাদের নেতাকর্মীরা তারা খাচ্ছে, ঢাকা শহরে মানুষরা কেচি কেটে খুলে দেয় নাই। এটা জানুয়ারির আগে। তো সেই মানুষেরা সেই জুলাইয়ে এই যে পুলিশের সেই উক্তি, স্যার একটারে মারি একটা মরে বাকিটি যায় না, এই জায়গায় গেল কিভাবে? তার মানে বাংলাদেশের মানুষ একটা রাইট কলের অপেক্ষায় ছিল, তারা নামতোই, এবং তাদেরকে আপনি কোনোভাবে আটকাতে পারতেন না। আমি নিজে দেখেছি সকালবেলা উত্তরায় 5 তারিখে যে সাধারণ মানুষ কিভাবে হাত জোর করে করে আগাচ্ছে সেনাবাহিনীকে। সে বলছে যে হাত জোর করতেছি তোমার কাছে, সরো, কিন্তু আমি কিন্তু আগাবোই, যদি তুমি গুলি করো তবু আগাবো। এটা ঠেকাতে পারতো না। পরে এক পর্যায়ে সেনাবাহিনী সরে গেছে সকাল 10টা বা 11টার দিকে এই উত্তরা বিএনএস সেন্টারের দিকে। তাহলে বাংলাদেশের মানুষের এই জায়গাটা যদি আপনি না বুঝেন এবং যদি দাবি করতে থাকেন 2 তারিখ হলো আসল ঘটনা ঘটেছে কিংবা অমুকে মাস্টারমাইন্ড, এগুলো আমাদের একটা আত্মতৃপ্তি দিতে পারে, কিন্তু এর বেশি কিছু মানে মানুষের যেটা মূল আত্মত্যাগ সেটাকে কিন্তু অস্বীকার করা হবে, এবং সেটা অস্বীকার করলে এটাকে আর গণ অভ্যুত্থান বলা যাবে না। মনে হবে ঢাকার কয়েকটা বাবল, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা। এরকম ছিল না। জুলাই গণ অভ্যুত্থান যত দিন যাবে তত স্পষ্ট হবে যে বাংলাদেশের ইতিহাসে এখন যে কালচারাল ফাইটটা এটা আপনারা দেখতেছেন, সারাক্ষণ ঝগড়া, ঠিক আছে? এমনকি এটা নিয়েও ঝগড়া হচ্ছে যে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ক্যান দ্য সাবলটান স্পিক, এইটার নিয়ে কে কথা বলতে পারবে এবং কে পারবে না। তো দিস ইজ আস, আমরা তো এরকম।
এত ক্ষুদ্র এবং এত নীচ, তাহলে আমাদের দিকে বেশি তাকিয়ে লাভ নাই। তাকাতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের দিকে, যারা এই অসাধারণ ঘটনাটা ঘটিয়েছে এবং তারাই বারবার ঘটায়। এখন তাদেরকেই আপনার বারবার উপন্যাসে আনতে হবে। আর যারা আনছেন না, এক্সিস্টিং যে সাহিত্যিকরা বা লেখকরা, তারা আনছেন না খুব স্বাভাবিক কারণে, কারণ তাদের কল্পনার মধ্যে মানুষ বলতে এখন হলো আনরুলি, যেটা ফরাসি বিপ্লবের আগে ছিল, যেটা ইংল্যান্ডের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে ছিল, যে তারা দীর্ঘদিন যাবৎ ডেমোক্রেসি কথাটা ব্যবহার করতো না ইংল্যান্ডে। কেন ব্যবহার করতো না? কারণ ডেমোক্রেসি মানেই হচ্ছে মব রুল। এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন বারবার মব 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 বলা হচ্ছে, ঠিক আছে? দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যদি কোনো জুলাইয়ের ছেলেকে ধরে হেনস্থা করে কোনো এক জায়গায় পেয়ে, সেটা পত্রিকায় আসছে এভাবে, তোপের মুখে পড়লেন। আর যদি আপনি কোনো একটা প্রতিবাদ করেন, সেটা হয়ে যাচ্ছে মবের তাণ্ডব। তো এরকম মিডিয়াগুলো এরকম করবে, কারণ মিডিয়া কাদের দ্বারা নিয়ন্ত্রিত সেটা আমরা জানি। তোপের মুখে আমরা কখন বলি যখন আমরা একটা প্রতিবাদ করতে থাকি, যে অমুকে একটা খারাপ কাজ করছে, এটা তোপের মুখে উনি পড়েছেন। আর মব তো সাধারণত একটা নেতিবাচক ব্যাপার থাকে। তো এই যে ভাষা, শব্দ এবং ন্যারেশনের এই খেলা, এগুলো কিন্তু চলতে থাকবে। এবং এখানে আমাদেরকে সবসময় মানে এবং আমি আরেকটা জিনিস অনুরোধ করবো, সেটা হলো যারা আপনারা সাহিত্য করেন, তাদেরকে একটু তাত্ত্বিক পড়াশোনাও করতে হবে। কারণ আদারওয়াইজ আপনি এই ধরেন আপনি যদি জুডিথ বাটলার না পড়েন এবং ওই যে ওনার যে প্রিকেরিয়াস লাইফের আইডিয়া না বোঝেন, তাহলে আপনি বুঝবেন না যে কোন লাইফটা, কে মারা গেলে আমরা কাঁদি আর কে মারা গেলে আমরা কাঁদি না, এটার পেছনে রাজনীতিটা কি, এটা মানে এই বোঝাপড়াটা তখন আমাদের পরিষ্কার তৈরি হবে না। তো আমি শেষ করি, এবং অনেকে এসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এরকম একটা আপাত অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনারা বিচলিত এবং কাজ করছেন। এটার ফল আপনারা পাবেন এবং বাংলাদেশের জনগণ পাবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের আরো সুন্দর সুন্দর সৃজনশীল কাজের দিকে আমরা তাকিয়ে থাকবো। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।